চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা দেখি যে প্রত্যেকে লেখাপড়া শেষ করার পর জীবনের একটা কাজ বেছে নেন এবং তারা হয়তো কোনো চাকরি নেন বা স্বাধীন কোনো পেশায় নিয়োজিত হন। আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এমন এক তরুণকে যিনি লেখাপড়া শেষ করে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছেন গ্রামে গ্রামে পাঠাগার গড়ে তোলা। এই পাঠাগার গড়ার পেছনে তার কারণ হচ্ছে তিনি বিশ্বাস করেন যে পাঠাগারের মধ্য দিয়ে মানুষের শিক্ষার বিস্তার ঘটানো যাবে এবং যাতে করে সত্যিকার অর্থে সকল মানুষ আমাদের দেশের যদি শিক্ষিত হন তাহলে কিন্তু দেশের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে আমাদের অতিথি আব্দুল সাত্তার খান, তিনি এসেছেন টাঙ্গাইল থেকে। আব্দুল সাত্তার খান, আপনাকে আন্তরিক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। প্রথমেই যে কথাটা আমি বললাম যে আপনি লেখাপড়ার পর ঠিক করেছেন যে আপনি পাঠাগার গড়ে তুলবেন, অন্য কোনো কাজ নেবেন না, তার আগে বলুন যে আপনার লেখাপড়া এবং জন্ম ইত্যাদি সম্পর্কে একটু ধারণা দিন আমাদের। আমার জন্ম বেড়ে ওঠা টাঙ্গাইল জেলার ভবাপুর উপজেলার অর্জুনা নামের একটা প্রত্যন্ত গ্রামে, যমুনা নদীর পাড়ে আমার গ্রাম। আমার গ্রামে 90 সালের পরে ইলেকট্রিসিটি আসছে, পাকা রাস্তা হয়েছে এবং 90 সালের আগ পর্যন্ত আমার জন্ম 81-তে। তো এই সময়টা আমি একদম গ্রামই দেখছি। সন্ধ্যার পরে সেখানে শেয়াল ডাকতো। একদম আমার গ্রাম বাড়ির পাশেই যমুনা নদী, ছোট্ট নদী, মানে তারপরে হলো বড় যমুনা। আমরা ছোট নদী বলতাম, বড় নদী বলতাম। সেই যমুনার ভাঙন আমরা দেখছি এবং ওর নদীর পাড়েই ছিল আমাদের স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল। সেখানে আমার শৈশব কেটেছে। স্কুলে একটি হলেই আমরা নদীতে ঝাঁপ দিতাম, এক ধরনের দুরন্তপনা যেটা বলা চলে আর কি। সে নদী কেন্দ্রিক এবং বাগান করার প্রতি নেশা, খেলাধুলার প্রতি এক ধরনের নেশা ছিল। এই আর আমরা হলাম 3 ভাই 1 বোন। আমি সবার ছোট এবং সবার ছোট বলেই সবার আদরের এবং স্নেহের, এবং আমার সমস্ত পাগলামিগুলোকে আমার পরিবার এক ধরনের সাপোর্ট, প্রশ্রয় দিয়েছে। সেই জন্য হয়তো মানে অনেকগুলো পাগলামি করা সম্ভব হচ্ছে। তো এই হচ্ছে আমার গ্রামের কথা। লেখাপড়া কতদূর করেছেন? লেখাপড়া আমি গ্রামের স্কুল থেকে মেট্রিক পাস করার পরে আমি চলে আসি, মানে আমার গ্রাম থেকে ক্লাস করতাম আমাদের উপজেলা লেভেলে। প্রিন্সিপাল ইব্রাহিম খার একটা কলেজ আছে, সেই কলেজে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি ঢাকা কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করি। উদ্ভিদ বিজ্ঞানে? জি জি। তো তারপরে আমি শিক্ষকতার পেশায় চলে আসি। যেহেতু আমার এই পড়াকালীন সময় আমি গ্রাম পাঠাগার আন্দোলনটা শুরু করি। যখন আমি অনার্স করি তখন থেকে পাঠাগার আন্দোলনটা শুরু করি। কোথায় শিক্ষকতা করেছেন? ঢাকার, প্রথমে আমি ঢাকার একটা স্কুলে, আলহাজ আব্বাসউদ্দিন উচ্চ বিদ্যালয়, মিরপুরে, সেখানে 2 বছরের মতো আমি ছিলাম। তারপরে মানে পাঠাগার আন্দোলন করার সময় আমার মনে হলো যেহেতু আমি গ্রামের কথা বলতেছি এবং আমাকে গ্রামেই চলে যেতে হবে, একটা মডেল তৈরি করতে হবে, তারপরে আমি লোকজনকে বলতে পারি যে হ্যাঁ আপনারাও আসেন। তো ওই জায়গা থেকে আমি আমার গ্রামে চলে যাই এবং সেইখানে গিয়ে আমি একটা কলেজ দাঁড় করানোর চেষ্টা করতেছি। গ্রাম পাঠাগার আমরা যে একটা মানে গ্রাম পাঠাগার তো আমরা একটা আন্দোলন, মানে এখানে একটা দর্শনের কথা বলতেছি। দর্শনের মূল কথা হচ্ছে যে সমষ্টির মুক্তির ভিতর দিয়ে ব্যক্তির মুক্তি আসবে। যে আমি যদি 10 জনের মঙ্গল হয় তাহলে আসলে আমারই মঙ্গল হবে। যে যেমন এখন যেটা হচ্ছে যে আমি গ্রামে যেটা দেখে অভ্যস্ত সেটাই বলতেছি, যে ধরেন স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সেইখানে এক ধরনের একটা দেখা যাচ্ছে যে টাকার বিনিময়ে একটা অযোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছে। ওইখানে কিন্তু আমারই ছেলে মেয়ে, আমার বেটা বাচ্চা তারাই পড়বে। আমি কিন্তু আমার ক্ষতি করতেছি, সাময়িক একটা লাভের কথা। কিন্তু আমি যদি সবারটাই চিন্তা করতাম যে না এখানে তো অনেক ছেলে মেয়ে পড়বে, আমি ভালো শিক্ষক নিয়োগ দেব, তাহলে কিন্তু আমি আমারও মঙ্গল করতাম। যেমন আমার বাড়ির পাশের যে রাস্তাটা আমি মেম্বার বা চেয়ারম্যান আমি সংস্কার করতেছি না, বা আমি সেখানে টাকাগুলো অন্যভাবে নিচ্ছি, কিন্তু ওই রাস্তা দিয়ে তো আমিও যাচ্ছি। আমি আমার বাসাটাকে সংস্কার করি, ওই রাস্তায় তো আমার গাড়ি যাচ্ছে, আমার ছেলে মেয়ে যাচ্ছে, আমারও তো লস হচ্ছে। তো এই জায়গাগুলোতে ফিরে আসে, মানে একজন শিশুকাল থেকে সে যেন তার কৈশোর থেকেই তার দেশ সম্পর্কে বুঝতে পারে, তার দায়িত্ববোধ সম্পর্কে জানতে পারে, এবং সেটা যেন একটা সাংগঠনিক প্রক্রিয়ার ভিতর দিয়ে হয়। সেই পাঠাগার আন্দোলনটাকে আমরা ঠিক পাঠাগারে যে আমরা প্রচলিত ধারণা যেটা রয়েছে যে পাঠাগারে আসলে মানে ধরে ধরে বই সাজানো থাকবে, সেখানে এসে বই পড়বে, আমি ঠিক এখন পাঠাগারটা ওইটা বলতেছি। এটা দেয়ালহীন পাঠাগার থাকবে। একটা ব্যক্তি একটা পাঠাগার হতে পারে, সেই তার গ্রামের কে পরিবর্তন করতে হবে, তার শুভবোধ গুলো সে তার সমাজকে ছড়াইতে, ওই ব্যক্তিটাই পাঠাগার। পাঠাগার মানে যে একটা ঘর থাকতে হবে, ধরে ধরে বই থাকতে হবে এমন কোনো কথা না। তার সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলো সে চিহ্নিত করবে, সেগুলো তার নিজস্ব শ্রমে, নিজস্ব অর্থায়নে, নিজস্ব প্রযুক্তি দিয়ে সেগুলো সলভ করবে। আপনি কিভাবে তরুণদের সংগঠন করেন? প্রথম কথা হচ্ছে যে শুভবোধের বিষয়টা তো সবার মধ্যেই থাকে। আপনি যদি একটা ভালো কাজ নিয়ে যান তাহলে কিছু মানুষ
আপনাকে সমর্থন দেবে, কিছু লোক বিরোধিতা করবে, এটা স্বাভাবিক কথা। তো যখন যারা সমর্থন দেবে বা যারা এই ধরনের মেন্টালিটি, তাদেরকে আমরা প্রথমে একত্রিত করি। যেমন আমাদের গ্রামের একটা উদাহরণ আমি দিচ্ছি, যে আমরা যাত্রী ছাউনির কথা বলতেছি, যে যাত্রী ছাউনি আমাদের গ্রামের মাঝখান দিয়ে একটা রোড চলে গেছে আর কি, ঢাকা তারাকান্দি হাইওয়ে। তো ওইখানে দেখা যেত যে আমরা এক একজনের বাড়ির সামনে এসে দাঁড়াতাম, গাড়িতে উঠতাম। এটা গাড়িওয়ালার সাথে লোকজনের একটা, কারণ সে কত জায়গায় থামাতাম। তো আমরা চিন্তা করলাম যে তাহলে এমন একটা জায়গা আমরা একটা ঘর তুলে দেই যেখানে সবাই আসবে, ফলে গাড়িওয়ালা ওইখানে ধরে নেবে যে আমার এখানে থামাতে হবে। তো এই চিন্তাগুলো থেকে দেখা গেল যে কেউ বাঁশ দিতে রাজি হলো, আমরা নিজেরা শ্রম দিলাম, মাটি কাটলাম, ছন কেটে নিয়ে আসলাম। এরকম ভাবে বলতে গেলে বিনা পয়সায় আমরা করে ফেললাম একটা যাত্রী ছাউনি। 1 বছর সেটা খুব সুন্দরভাবে টিকলো। যখন সন 1 বছর পরে পৌঁছে গেল, প্রথমে যারা এটা বিরোধিতা, একটা মসজিদের পাশে, মসজিদ থেকে এক ধরনের বিরোধিতা আসলো। তো তারা যখন নামাজ পড়ে সেখানে বসে উপকার পাচ্ছে, তখন তারা বলে যে বাবা এটা তোমরা, আমরা টাকা দিই, তোমরা সংস্কার করো। সবাই 5 টাকা 10 টাকা 150 টাকা দিলে আমরা এখন টিন দিয়ে একটা খুব সুদৃশ্য ঘর আর কি নির্মাণ করে দেওয়া হয়েছে, পাকা করে। সেখানে এখন আড্ডার জায়গা, যাত্রীরা এসে বসতেছে, বৃষ্টির দিনে সেখানে মানুষ দাঁড়াতে পারতেছে। এই যে একটা কাজ হলো, এই কাজ করতে কিন্তু আমার খুব একটা টাকা লাগে না, শুধু আমার সদিচ্ছাটা লাগে। আপনার মূল জায়গা যেটা, যে পাঠাগার, জি, যে আপনারা তো বই দিয়ে পাঠাগার তৈরি করেছেন বেশ কয়েকটা, সেটা কিভাবে করলেন? পাঠাগার করার ক্ষেত্রে আমার যে পরামর্শটা আমি লোকজনকে দিই, মানে গ্রাম পাঠাগার আন্দোলন, আমি এখানে কিছুটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে গ্রাম পাঠাগার আন্দোলন কাউকে বই দিয়ে সহযোগিতা করে না, আচ্ছা। সে পাঠাগার স্থাপনে উদ্বুদ্ধ করে। আমরা প্রথম দিকে হয়তো কিছু বই দিছি, কিন্তু দেখা গেছে যে যদি কোনো এলাকার মানুষ নিজে থেকে না বিশ্বাস করে যে আমার পাঠাগার দরকার, তাহলে সেখানে পাঠাগার হবে না। যে সমস্ত মানুষগুলো নিজে থেকে বিশ্বাস করে আমার গ্রামে পাঠাগার করার দরকার উচিত, আমি সাহস পাই, তাদের একটা সম্পৃক্ততা দরকার। তখন হলো তাকে আমি বুদ্ধি দিই যে আসলে পাঠাগার করতে টাকা লাগে না, কেমনে লাগে না আমি আপনাকে বলি। আপনার কাজটা হচ্ছে প্রথমে সমমনা লোকদের একত্রিত করবেন, যারা এই জিনিসটা মনে করে আমার গ্রামে একটা পাঠাগার দরকার। আচ্ছা, তারা একত্রিত হলে প্রত্যেকেই কিছু না কিছু একটা দুটো করে বই থাকে প্রত্যেকের বাড়িতে। কেউ হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল স্যার, এরকম কারো না কারো, শ্রীকান্ত বা শরৎচন্দ্র, বঙ্কিমেদের 2-1টা করে বই থাকে। আপনি সেই বইগুলো একত্রিত করেন, করার পরে আপনার স্কুল ঘরে যদি স্যারদের কাছে যান, তারা যদি না স্বীকার করেন, গ্রামের কোনো পরিত্যক্ত বাড়ি থাকে, তা না হলেও আপনি আপনার শোয়ার ঘরে, যেটা আমি করছিলাম, আমার ঘরেই আমার পাঠাগারটা আমি শুরু করি, অরিজিনাল অন্বেষা পাঠাগার, যেটা মানে গ্রাম পাঠাগার আন্দোলনের আতুর ঘর বলা চলে আর কি ওইটা। তো ওই অরিজিনাল অন্বেষা পাঠাগারটা আমি আমার ঘরে প্রায় 7-8 বছর ছিল। সপ্তাহের একটা দিন বইয়ের লেনদেন হবে, 1 ঘন্টার জন্য আমার বাড়িতে লোকজন আসতেই পারে। আর আমাদের যে মিটিং, সেটা তো মাঠেই হতে পারে। মিটিং করার জন্য তো আমার ঘর লাগবে এমন কোনো কথা না, একটা জায়গা আমরা মিটিং করলাম, আমাদের সিদ্ধান্ত নিলাম এটা ওটা করবো। তো এই যে এত প্রক্রিয়ার মধ্যে আসলো, আমার কিন্তু এখনো পর্যন্ত টাকা লাগেনি। তারপরে ধরেন ঈদ উপলক্ষে, পূজা পার্বণ উপলক্ষে গ্রামে কিন্তু ঢাকা থেকে বা বিভিন্ন জায়গায় যারা চাকরি করে তখন গ্রামে আসে। আসার পরে তাদেরকে যদি বলা যে ভাইয়া বা দাদা, আমরা তো একটা পাঠাগার করছি, আপনারা যদি আমাদের হেল্প করেন, একটা বই কেনার টাকা দেন, 100 জনকে অনুরোধ করলে পরে 20-30 জন দিবে। এবং পাঠাগার তো একটা ক্রমাগত প্রক্রিয়া, আপনি একবারে 100টা বই নিয়ে 200টা বই, তা তো না, আপনাকে আপডেট হতে হবে। তো এইবার আপনি 10টা বই কিনেন, আরেকবার 10টা বই কিনেন, এবং দেখা যাবে যে আপনাদের এই কর্মকাণ্ড দেখে আপনারই বড় ভাই আরো বেশি করে আপনাকে ডোনেট করবে, বা কোনো একজন শুভাকাঙ্ক্ষী এসে আপনাকে টাকা দেবে। আমাদের পাঠাগারের বইগুলো এরকম ভাবেই হয়েছে, যে আমরা কাজ করতেছি এটা শুনে, যেমন পাবলিকেশন এক ভদ্রলোক রাজন ভাই, উনি বই দিছেন। আমেরিকা প্রবাসী এক আপা ছিলেন, সোমা আপা, উনি বই দিছেন। কবি রফিক, আপনি তো দেখলাম যে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেন। হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে অনেকে উৎসাহী হয়ে বই দিচ্ছে। বা আমরা এখন যেহেতু আমাদের সারা বাংলাদেশের 34টার মতো সংগঠন হয়েছে আর কি, এরকম এই পাঠাগারগুলো হবে সম্পূর্ণ স্বাধীন এবং স্বনিয়ন্ত্রিত, মানে গ্রাম পাঠাগারের নিজস্ব কোনো 34টা পাঠাগার হয়েছে। জি জি জি। এবং আমরা আরো প্রায় 50-60টা পাঠাগারের সাথে আমাদের যোগাযোগ আছে। আচ্ছা। যে তারা হয়তো এই নামের ভিতরে নাই, কিন্তু তারা নিজেরাই সহযোগে গড়ে তুলছেন, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের কোনো সমস্যা হলে আমরা, মূলত কি টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায়? না, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ ব্যাপী, সারা বাংলাদেশে 18টা ডিস্ট্রিক্টে। মানে আমাদের একটা স্বপ্ন আছে, আমাদের 2016 সালের মধ্যে আমরা চেষ্টা করবো যে 64 ডিস্ট্রিক্টের কোনো না কোনো গ্রামে এই পাঠাগারটা আমরা করবো। আর 2021 সালে বাংলাদেশের 50 বছর উপলক্ষে আমরা 507টা যে উপজেলা আছে তার কোনো না কোনো গ্রামে আমরা করব। আর 2026 সালে, যে সালে মানুষ মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখতেছে, ওই সময় আমরা প্রতিটা ইউনিয়নের কোনো না কোনো গ্রামে একটা করে পাঠাগার থাকবে, এবং এটা একটা চেইনের মতো কাজ করবে, সাংস্কৃতিক আদান প্রদান হবে, প্রত্যেকে চিনবে। এখন যেহেতু প্রযুক্তির একটা উপায় আছে, গ্রামের একদম যত দূরেই থাকুক, মানে সারা বাংলাদেশে তো আমার এই পাঠাগার আন্দোলনের জন্য ঘোরা হয়েছে, এমন কোনো আমি জায়গায় যান 8-9-এও পরে তার কাছে মোবাইল আছে এবং সে ফেসবুক চালায়, সে টেকনাফে থাকুক কিংবা ধরেন যে আপনার দহগ্রামে থাকুক, যে সিট মহল গুলো আছে সেইখানে থাকুক, সে
ফেসবুক ইউজ করতেছে। তো সেখানে একটা পেজ আমাদের গ্রাম পাঠাগার আন্দোলন, মোটামুটি ওইটার ভিজিটারও অনেক। তো এর ভিতরে আমরা লিঙ্ক হতে পারি, ফলে যে আমাদের এই যে সাংগঠনিক একটা বডি লাগবে, যেটা আমাদের প্রচলিত বিষয় যে সভাপতি, সেক্রেটারি, সম্মেলন টমেলন, এগুলো কিচ্ছু থাকে না। আপনার প্রবলেম থাকলে আপনি বলেন যে ভাই আমি কুড়িগ্রাম থেকে বলতেছি, আমার পাঠাগারের এই সমস্যা, আপনি কি করতে পারেন? দেখবেন সারা বাংলাদেশ থেকে আপনাকে হেল্প করার জন্য লোক নক করতেছে, ভাই কিভাবে আমি হেল্প করতে পারি। তার জন্য সম্মেলন করে এই সেই করে সময় নষ্ট করার দরকার নেই, প্রযুক্তির সাথে আমাদেরকে আপডেট হতে হবে। আপনি কি এখন নিজে শিক্ষকতা করেন? হ্যাঁ, আমি যে কলেজে যেটা হয়েছে আর কি। আচ্ছা, কলেজটা সম্পর্কে একটু বলুন। আজি ইসমাইল খাঁ কলেজ, এটা আমাদের স্বপ্ন ছিল, আমাদের গ্রামে মোটামুটি সব শিক্ষা প্রতিষ্ঠানই আছে, মানে আমাদের গ্রামটা আমাদের এলাকার মোটামুটি ঐতিহ্যবাহী একটা গ্রাম, মানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে অনেক সমৃদ্ধ একটা গ্রাম। তো আমাদের সব প্রতিষ্ঠান ছিল, আমরা পাঠাগারের যারা ছোট ভাইরা আছে, আমরা যারা আছি, স্বপ্ন দেখতাম আমাদের গ্রামে একটা কলেজ হোক, কিন্তু সেটা কিভাবে হবে এটা নিয়ে একটা ছিলাম, জমি মানে অনেক টাকা পয়সার ব্যাপার। তো আমরা পাঠাগার থেকে আমরা একটা সবসময় আমার ছোট ভাইদের একটা কথা বলি যে মানি ইজ নো প্রবলেম, তুমি স্বপ্ন দেখতে পারো কিনা এবং তুমি স্বপ্নে লেগে থাকবে কিনা, এটা হলো বড় ব্যাপার। টাকা পয়সা কোনো না কোনো ভাবে ম্যানেজ হয়েই যাবে, কেউ না কেউ আসবে। তো তখন হলো যে আমার দাদা আর কি, হাজী ইসমাইল খাঁ, তো উনি হচ্ছেন আমার দাদাদের বড় ভাই। উনি বিয়ে শাদী করছিলেন না, নিঃসন্তান ছিলেন। তো সে একটা সম্পত্তি রেখেছে, সেটা আমরা যারা আছি এখন নাতি, দাদারা মারা গেছে, চাচারাও অনেকেই মারা গেছে, আমরা যারা তাদের বংশধর আছে, উত্তরসূরি আছে, তারা এটা বলতো। তো বললাম যে দাদারা তো কোনো ছিল না, সে হাজি মানুষ, আমাদের বাড়িটাকে হাজি বাড়ি বলা হয়, তো দাদার নামে আমরা একটা কলেজ দিই, তোমরা কি বলো? তো দেখলাম যে আমার চাস্তো ভাইরা সবাই সেখানে, তুমি যদি এটা পারো তাহলে আমরা তোমার জমি দিয়ে দিব। তো পাঠাগারের যারা ছেলেমেয়ে আছে, গ্রামের ইয়াংজন, ওদেরকে বললাম যে জমি তো ম্যানেজ হয়েছে, এখন তো ধরে মাটি কাটতে হবে, তোরা যদি মাটি কেটে দেস তাইলে হয়ে যাবে কলেজ ইনশাল্লাহ। তো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খিচুড়ির বিনিময়ে আমরা মাটি কাটা শুরু করে দিব আর কি। তো আমরা ওই মাটি কাটা শুরু হয়ে গেল, নিজেরাই মাটি কাটে, কোনো ধরনের আমরা সবাই মাটি কাটছি আর কি। আর তারপরে হলো যে খুঁটি দেওয়া, আমাদের পাঠাগারের প্রত্যেকটা সদস্য বললো যে অরিজিনাল পাঠাগারের প্রত্যেকটা সদস্য আমরা একটা করে খুঁটি দেবো। এখন আমার শুধু লাগবে টিনটা। টিনের জন্য আমার বড় ভাইয়ের, আমরা এটা ধার করতে গেলাম। আমরা যে কোনো কাজই করি, যদি মনে করি যেটা আমরা করবো, তখন আমরা ধারেই যাই। করার পরে হয়তো আমরা নানাভাবে তাকে লোনটা শোধ করা যাবে, কোনো না কোনো হয়তো একটু বিব্রতকর অবস্থায় পড়া হয়, মাঝে মাঝে নির্দিষ্ট সময় দিতে পারি না বলে যার কাছ থেকে নিয়ে আসে সে একটু রাগারাগি করে, কিন্তু প্রতিষ্ঠানটা হয়ে গেলে তারা কি কদ্দূর থাকবে আর কি। তো আমরা এরকম এক বড় ভাইয়ের কাছে গেলাম, সে টাকা দিতে চাইছে, তো শেষ মুহূর্তে এসে সে দেখা গেল যে দিচ্ছে না। আমার সাথে একদিনের একটা পরিচয় হয়েছিল সাদিক ভাই নামের এক ভদ্রলোকের। তো ওনাকে লজ্জা সমস্যা আমাকে বলছিল যে আপনার কোনো কাজে লাগতে পারলে আপনি বললেন। তো তাকে ফোন দিলাম যে ভাই আমাদের তো এরকম একটা স্বপ্ন, যদি আপনি হেল্প করেন তাহলে আমি দিয়ে ফেলতে পারি। তো বলে যাচ্ছে ঠিক আছে ভাই, হয়ে যাবে। তো সে আমাকে 40,000 টাকা ধার দেন। তো সেই টাকা দিয়ে আমরা, মানে 40,000 টাকা দিলে আমার টিনালার সাথে কথা ছিল যে আমি অর্ধেক টিনের টাকা দেব আর অর্ধেক টিন আপনি বাকি দেবেন। তো এইভাবে আমরা প্রায় 80,000 টাকার টিন কিনে ফেলি এবং ঘরটা দাঁড়িয়ে যায়। এবং টিনের শুধু চালটা আমরা সুতার দিয়ে দিছি, আর বেড়া থেকে শুরু করে পাকা করে এটা সব পাঠাগারের সদস্যরা। কলেজ কবে? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার, মানে 100 বছর পূর্তি উপলক্ষে 2013 সালে আমি এটা করি আর কি। এবং 22শে ডিসেম্বর শান্তিনিকেতনে প্রতিষ্ঠা। এবং আমাদের কলেজের যে শিক্ষা দর্শন সেটা হলো রবীন্দ্রনাথের তপবন এবং গান্ধীজির নৈতালিম, এই দুইটা শিক্ষা দর্শনকে একত্রিত করে আমরা চাচ্ছি যে আমরা একটা মানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে আমরা বলি যে বের হয়ে আসতে হবে, কিরকম ভাবে বের হয়ে আসবো তার একটা মডেল হিসেবে আমরা এটা দাঁড় করতে যাচ্ছি। আর তপবন শিক্ষা দর্শন বলতে আমরা যেটা বুঝি প্রকৃতি এবং মানুষ সহ অবস্থানের মধ্যে থাকবে, যে আমি যে সৃষ্টি শ্রেষ্ঠ বা আমি একটা শ্রেষ্ঠ জীব, এরকম চিন্তা থেকে বেরোয় সে প্রকৃতি। ধরেন যে আমি মানুষ, আমার পেটের ভিতরে ব্যাকটেরিয়া আছে, তার এক ধরনের ফাংশন আছে। তো তারা যদি কোনোভাবে জানতে পারে যে তাদেরকে অ্যাভয়েড করা হয়েছে এবং সে হরতাল শুরু করে দিল, সে প্রায় কোনো কার্যক্রম করবে না, আমার মনে হয় কোনো মানুষের পক্ষে বাঁচা সম্ভব। তো ওই ক্ষুদ্র ব্যাকটেরিয়ার যেরকম বাঁচার অধিকার আছে, প্রকৃতি, নদী, পশু পাখি প্রত্যেকেরই একটা ফাংশন আছে, মানুষের সাথে সেই ফাংশনটা জড়িত। আমি যদি সেটাকে বন্ধ করে দিই উন্নয়নের, তাহলে দেখা যাচ্ছে যে আমি আসলে টিকতে পারবো না, আমি আমারই ক্ষতি করতেছি। এটা যদি আমার শিশুকাল থেকে এই ধারণাটা আসে যে প্রকৃতি, একটা গাছকে বাঁচিয়েও তো আমি ঘর দিতে পারি, একটা নদীকে বাঁচিয়েও তো আমি রাস্তা দিতে পারি, তো তখন কিন্তু আমার পরবর্তীতে যখন আমি ইঞ্জিনিয়ার হব বা ডাক্তার যাই হই না কেন, তখন কিন্তু আমার ওই শিক্ষাটা কাজে আসবে যে একটা গাছের ইম্পর্টেন্ট আছে। এটা যেন সে স্কুলে পড়াকালীন সময়ে বুঝতে পারে। এটা হলো আমাদের তপবন দর্শন আমরা বলতেছি। আর একটা হচ্ছে নৈতালিম দর্শন, যে আমরা সাধারণত দেখা হওয়ার পরে পারিবারিক কাজের উপর বা যেগুলো নিত্য প্রয়োজনীয় কাজ নিজেই করা যায়, যে নিজের জামা ছিঁড়ে গেলে নিজেই সেলাই করে নিলাম,
এগুলোর প্রতি একটা উন্নাসিকতা থাকে, সেগুলো যেন না হয়। সেজন্য যেমন আমাদের কম্পিউটার ল্যাব আছে, একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে, আমরা রেশম চাষ, এরকম নানা ধরনের যেগুলো তার যাপিত জীবনে কাজে লাগবে সেগুলো যেন সে শিখতে পারে, এটাকে আমরা বলতেছি নৈতিক। এগুলো কখনো পড়ালেখা মানে কলেজের ক্যাম্পাসটা এরকম পরিবেশে থাকবে, সে শিখে যাবে। যেন আমরা অলরেডি 72 প্রজাতির গাছ লাগাইছি, তো ওই গাছগুলো সে যখন দেখবে, ফুল দেখবে, পাতা দেখবে, এক এক গাছে এক এক রকমের এক এক ঋতুতে এক একটা ফুল ফুটে, সে কিন্তু 2 বছরের ভেতরে এক ধরনের তার কিন্তু ওই গাছগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, গাছগুলোর নাম জেনে যাবে এবং তার একটা প্রেমও জন্ম হবে। এরকম চিন্তা ভাবনা থেকে আর কি এই কলেজটা দাঁড় করানো। এবং এইবার থেকে আমরা ক্লাস কার্যক্রম শুরু করেছি, 9 জন শিক্ষার্থী পাওয়া গেছে এবং আমরা 4 জন টিচার আছি, সবাই উইদাউট পেমেন্ট আর কি, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা হচ্ছে। আপনারা একটা বই মেলা করেন, জি, এই সম্পর্কে একটু বলুন। আমাদের মানে 2006 সালে অর্জুন অন্বেষা পাঠাগারটা আমরা প্রতিষ্ঠা করি। 2006 সাল থেকে আমাদের এই বই মেলাটা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত এটা আমরা নন স্টপ করে যাচ্ছি। কোথায় করেন এই বইটা? অর্জুনাতে। আচ্ছা, আমার গ্রামের বাড়িতে আমাদের হাই স্কুল মাঠে করা হয় এটা। তো এই এবার আগামী বছর আমাদের 10 বছর পূর্তি এবং সেখানে আমরা 3 দিন ব্যাপী মেলা করি, 21, 22, 23। এবার আমরা 5 দিন ব্যাপী করবো আর কি। তো 21, 22, 23 কি ওই মেলাটা হয় আমাদের 21 তারিখ, 22 তারিখ। এবং এইটা হচ্ছে আমাদের এলাকায় একটা কালচারাল ইভেন্ট হয়ে গেছে, যে সেটা হচ্ছে যে আমাদের ধরেন যে 10 বছরে আমাদের পাঠাগারে অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, তারা অনেক চাকরি করে, নতুনরা এখানে নেতৃত্ব দিচ্ছে। আমাদের নেতৃত্ব প্রতি বছরই চেঞ্জ হয়, পাঠাগারের নেতৃত্ব। তো এখন যারা চাকরি নিছে বা যে মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, তারা কি করে ওই সময়টাতে শ্বশুর বাড়ি আসবে, এবং যারা চাকরি নিছে ওরা ওই সময় ছুটিতে আসবে। ওই সময় ছুটি দেন বা না দেন, কিন্তু 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ ছুটি দিতে হবে। ফলে এটা একটা ফেস্টিভ্যালের মতো। ওইখানে কি বিভিন্ন প্রকাশকের কাছ থেকে বই নিয়ে বিক্রি করেন? হ্যাঁ, প্রকাশকের কাছ থেকে বই নিয়ে বিক্রি করা হয়, নানা ধরনের জিনিস। গ্রামের বই মেলা ওরকম ভাবে খালি বই কেন্দ্রিক নয়, আচ্ছা, অনেক মেলা যেরকম হয়, মেলা যেরকম হয়। আপনি যে এই কথাটা বললেন সেটা হচ্ছে যে টাকার জন্য কোথাও আটকে যায়নি, আপনারা আটকাননি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে। আসলে আমরাও যে আমরা ঢাকাতে অনেক আন্তর্জাতিক সম্মেলন করি, নাট্যোৎসব করি ইত্যাদি, আমরা চট করে কাজে নেমে পড়ি এবং হাওলাত গ্রহণ করি, তারপরে দেখি যে টাকাটা কোথাও কোথায় জোগাড় হয়। সুতরাং আপনি যে কথাটা বললেন যে টাকা জোগাড় হবে, এটা আসলে ঠিক। আমরা যদি উদ্যম থাকে এবং আপনার যদি যে সত্যিকার অর্থে ইচ্ছাটা ভালো থাকে, তাহলে কিন্তু আপনি সফল হবেনই, যেটা আপনার মধ্যে। আপনার আর কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আমরা এখন যেটা হচ্ছে যে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ার ফলে ফেসবুকের মাধ্যমে, যেমন এইবার ঈদে যেটা হচ্ছে যে প্রায় আপনাদের দেখলাম আল জাজিরা তো একটা রিপোর্ট বেরিয়েছে আপনাদের উপর 1 বছর আগে ওনারা একটা, তোরা কি করে খবর পেল? এগুলো নিউ এজ থেকে একটা করছিল আর কি, ফিচার করছিল। তো নিউ এজের একজন, সেটা আবার উনি হয়তো আল জাজিরার করেসপন্ডেন্ট ছিলেন, সে আল জাজিরাতে একটা আর্টিকেল জমা দেন, পরে আবার আল জাজিরা থেকে তারা একটা টিম পাঠায় যে এইটার উপরে একটা ভিডিও ক্লিপ করার জন্য, সেই হিসেবে তারা এটা করে। এখন ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছিলাম। জি জি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমি তো বললাম যে কখন কত সালে কি কি করব। আরেকটা পরিকল্পনা যেটা আমরা হয়তো 1-2 বছরের মধ্যে যদি মানে সহযোগিতা পাওয়া যায়, সেটা হচ্ছে যে এখন যেমন এইবার ঈদের ভিতরে আমার যে পরিমাণ ফোন পাওয়া গেছে গত 1 সপ্তাহে, প্রায় 50-60টি জায়গায় লোকজন মিটিং করবে তাদের গ্রামে একটা পাঠাগার দেওয়ার জন্য। মানে একটা কালচারাল, আমি যেটা চাচ্ছিলাম যে লোকজন ফোন করবে যে আমার গ্রামে একটা পাঠাগার দরকার, যে আমরা এতদিন কি করতাম যে ফুটবল খেলার ক্লাব এটা সেটা, কিন্তু একটা পাঠাগার দরকার, এটা যেন একটা কালচারাল মানে ইসের মধ্যে হয়ে যায়, আমার গ্রামে একটা পাঠাগার থাকতে হবে। এটা এইবার আমার ধরুন 50-60টা জায়গা থেকে ফোন আসছে, দাদা আমরা কিন্তু এবার পাঠাগার করতেছি, আপনার সহযোগিতা লাগবে, আপনার আসতে হবে। এই যে নানা জায়গা থেকেই লোকজন ফোন করে। এখন আমার যে যাদেরকে আমি উদ্দেশ্য করে কাজগুলো করা, যে 6 থেকে 11 মানে এই যে আমার অডিয়েন্স আর কি, যারা তাদের কাছে আসলে আমাদের, আমি বই দেওয়ার পরে হচ্ছে কি, যাদের আমার তো আসলে এগুলো এক একজন বই দেয়, সেগুলো কালেক্ট করে দেই, ওই বইগুলো দেখা যাচ্ছে তাদের উপযোগী না, ফলে সে এক ধরনের পাঠক নষ্টও হয়। এটা আমি স্বীকারই করছি, আমি যে বইগুলো দিচ্ছি তার মধ্যে পাঠককে আমি হত্যাও, ও পাঠকের দেওয়া বলে খুব উৎসাহ করে বই নিয়ে যাচ্ছে, কিন্তু ওইটা তার উপযোগী না, সে মনে করে যে বই পড়ি, বই বিষয়ে বলতেন, সে আর পাঠাগার আসতেছে না। কিন্তু তাদের উপযোগী একটা পত্রিকা যদি বের করা যায়, কিশোরদেরকে মাথায় রেখে তাদের উপযোগী করে যদি একটা
পত্রিকা বের করা যায়, তাহলে আমার মনে হয় যে তারা একটা বইমুখী হবে। সেখানে বই নানা বিষয় নিয়ে, ইতিহাস, দেশের যারা বরেণ্য ব্যক্তি তাদের সম্পর্কে, সংস্কৃতি নিয়ে, খেলাধুলা, এরকম নানা বিষয় নিয়ে কিশোরদেরকে মাথায় রেখে সেই অনুযায়ী গেট আপ, মেকআপ, লেখা, ফ্রন্ট, সেটা একটা পরিকল্পনা আছে আপনার? জি জি। আচ্ছা, এটা যেটা হলো যে আমাদের স্বপ্ন, মানে এটা খুব ছোটকাল থেকেই দেখতাম আমরা, যে কলেজের যে বিষয়টা, এটা একটা মানে শান্তিনিকেতনের কথা বলছি আমি আগে, যে এটা একটা বড় ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান। আস্তে আস্তে এর ভিতরে মানে মানুষের জানার যে জ্ঞান বিজ্ঞানের যে বিষয়গুলো আছে সবগুলো যেন এখান থেকে শিক্ষা নিতে পারে, একটা বিশাল ইনস্টিটিউট গড়ে তোলা আর কি। আব্দুল সত্তার খান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি যে স্বপ্ন দেখেছেন এবং সেই বাস্তবায়নের পথে যে এগিয়ে যাচ্ছেন, এটা প্রমাণ পেয়েছেন আপনি, এবং আপনি অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছেন। আমি নিশ্চিত যেভাবে আপনারা পরিকল্পনা করে এগোচ্ছেন যে বাংলাদেশের 50 বছরের সময় এই হবে, তারপরে আরো এই জায়গায় পৌঁছবেন, আমি নিশ্চিত আপনারা সেটা অর্জন করতে পারবেন। শুধু দর্শক, আমরা টাঙ্গাইলের আর খানের কাছ থেকে জানলাম যে গ্রাম পাঠাগার আন্দোলনের সূচনা তারা করেছিলেন, এবং কেবলমাত্র সেটা পাঠাগারের মধ্যে কিছু বই থাকবে তার মধ্যে সীমাবদ্ধ নয়, আদর্শ বীজ তারা বপন করতে চান প্রত্যেক তরুণের হৃদয়ে, এবং সেখান থেকে মানবিকতার কথা এবং যে সমষ্টিকে নিয়ে বাঁচার কথা, এই গুরুত্বপূর্ণ কথাগুলো তারা ছড়িয়ে যাচ্ছেন। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তারা করছেন, এবং এদের সঙ্গে অনেকে হাত মেলাচ্ছেন, এবং আজকে শুনলেন যে এবার ঈদের সময় আরো কত মানুষ তারা যোগাযোগ করছেন যে তারা তাদের গ্রামে পাঠাগার তৈরি করবেন। আমি আশা করব এভাবেই বাংলাদেশের মধ্যে যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো কাজে লাগবে এবং ফুটে উঠবে। চেনা জানা আজ এখানে শেষ হচ্ছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো রাখবেন।